আপনারাও কি এর মধ্যে আছেন? আওয়ামী লীগ যাদেরকে মিন করছে, যাদেরকে নিয়ে আন্দোলনে যাবার কথা ফেব্রুয়ারিতে বলছে, এটাও একটু স্পষ্ট হতে চাই ব্যারিস্টার সাহেব। আমরা জাতীয় পার্টি এই ফেব্রুয়ারিতে আন্দোলন করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আলোচনা আমার জানা মতে হয়নি। বিএনপি আন্দোলন করছে, বিএনপি একটি পার্সপেক্টিভ আছে, বিএনপির পার্সপেক্টিভটা হচ্ছে বিএনপি অনুভব করছে যে ইলেকশন প্রলম্বিত করার একটা প্রচেষ্টা এই সরকারের মধ্যে আছে এবং ইলেকশন মুখী রাজনীতি হচ্ছে না, সে কারণে তারা সবসময় সরকারকে চাপে রাখছে। কিছু বাস্তবতাও আছে যেটা বিএনপিকে বুঝতে হবে, সবাইকে বুঝতে হবে। আওয়ামী লীগের এই মুহূর্তে ফিরে আসা আন্দোলন করার হুঙ্কারটি আমি মনে করি খুবই অবিবেচনা প্রসূত এবং এটি অত্যন্ত বিপজ্জনক। মাঠে ঘাটে এখনো আওয়ামী লীগের অনেক কর্মী আছে যাদেরকে ফেলে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পালিয়ে গেছেন এবং এই নেতাকর্মীরা অনেকটা অসহায়ের মতোই আছে। এদের মধ্যে অনেকে দোষী, অনেকে নির্দোষ, অনেকে নিরীহ সমর্থক। কিন্তু যখন আওয়ামী লীগের কাউন্টার বলয়টা আওয়ামী ফোবিয়ায় ভুগছে, অনেকদিন থেকেই ভুগছে, আওয়ামী ফিরে আসবে এই ভয়ে ভীত হয়ে তারা যদি ক্রিয়াশীল শক্তির প্রতিক্রিয়া দেখায় ফেলে, রিয়াকশনারি গ্রুপ হিসেবে কাজ করে, তাহলে কিন্তু আমাদের আবার একটা রক্তের হোলি যে কোনো সময় হয়ে যেতে পারে। সেটাই যদি হয়ে থাকে, আওয়ামী লীগকে বুঝতে হবে এদেশে একটি আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল। আপনি ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে অনেক কিছু আগে পিছিয়ে আনতে পারবেন, ফ্যাক্ট রিমেইন সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, সাধারণ মানুষের নেমে এই সরকারকে পতন ঘটিয়েছে। এখন সেই পতন ঘটানোর পরে গোড়া থেকেই একটি সাংবিধানিক ডিরেকশন নিয়ে বর্তমান সরকারটি চলেছে। এটা পুরোপুরি কারেক্ট করা যেত না এমনটা না, কিন্তু একটা তড়িঘড়ি করে একটা অ্যাডহক একটা সিস্টেমের মাধ্যমে সেই সময় সরকারটা গঠন করা হয়েছিল, ফলে একটা ডিফেক্ট রয়ে গেছে। তার সাথে আরেকটা ডিফেক্ট তৈরি হচ্ছে। যদি বাংলাদেশের কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যাজ ইট ওয়াজ বিফোর আর্টিকেল 1558 ক্যাপিটাল এ যেভাবে ছিল সেভাবে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট চলে আসে, যেদিন থেকে আসবে সেদিন থেকে তো এই গভর্নমেন্ট কার্যত থাকবে না। কারণ যখন আওয়ামী লীগ পালিয়ে গেল, সরকার থাকলো না, তখন নো গভর্নমেন্ট সিচুয়েশন হলো। নো গভর্নমেন্ট সিচুয়েশনের জন্য একটা গভর্নমেন্ট করা হলো। যখন গভর্নমেন্টের প্রভিশন থাকবে, ক্যাটার গভর্নমেন্টের প্রভিশন, তখন এই সরকার কিভাবে থাকবে? তো সেই সব জায়গাতে আমার মনে হচ্ছে যে খুব বেশি দিন কোনো কিছুই প্রলম্বিত করার সুযোগ নাই। আওয়ামী লীগকে বুঝতে হবে এদেশের মানুষের মনে তারা আঘাত দিয়েছে, এদেশের বাচ্চাদের, শিশুদের, ছাত্রদের রক্তের দাগ তাদের হাতে লেগে গেছে, দুর্নীতির দাগ লেগে গেছে, বড় বড় কলঙ্কের দাগ লেগে গেছে। এই দাগগুলো মোচন করবে কিভাবে? তবে একদিকে যেমন অনেকে বলছে তিনটি নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগকে থাকতে দেওয়া হবে না, আরেকদিকে আবার মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছে ক্ষমা চাইতে হবে, অনুশোচনা করতে হবে। জিনিসটি কিন্তু সরকার পক্ষ থেকেও সফট হতে বাধ্য হচ্ছে বা হচ্ছে, হুইচ ইজ গুড। এবং যে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের যে আইনের সংশোধনী করা হয়েছিল, সেখানে কিন্তু দল হিসাবে কোনো দলকে যুদ্ধাপরাধের জন্য বা বাতিল করা, নিষিদ্ধ করা যে প্রভিশন ছিল ড্রাফটে, ওটা বাদ দেওয়া হয়েছে। তো আমরা ধরে নিতে পারি দেশে একটি ইলেকশন হলে সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ করার আইনগত আপাত দৃষ্টিতে অধিকার আছে, তবে বিপুল পরিমাণ মামলা তাদের অনেকের বিরুদ্ধে আছে। এবং যদি যেভাবে আওয়ামী লীগ পালিয়ে গেছে ওইভাবে বর্তমান সরকার বা একটি সরকার বা একটি কাঠামো যদি পালিয়ে না যায়, তাহলে ওই মামলাগুলোর বিচার হবে, ট্রায়াল হবে, ফাঁসি হবে, যাবজ্জীবন হবে। তো আওয়ামী লীগ বিপুল উৎসাহ নিয়ে, বিপুল সাহস নিয়ে ফিরে আসবে এবং বিপুল ভাবে আন্দোলন করবে, বিপুল ভাবে ভোট করবে, এটি ঠিক না, এটি সম্ভব না। তবে বর্তমান সরকার যদি সেভাবে পালিয়ে না যায়, মানে এই যদিটা আসছে কেন না, কারণ আমি বলছি যে অনেকগুলো মামলা যেহেতু রয়ে গেছে, মামলাগুলো তো রয়ে যাবে। এই মামলার তদন্ত হচ্ছে, রিপোর্ট হচ্ছে, 164 হচ্ছে, কনফেশন হচ্ছে, ভিডিও ফুটেজ, এগুলো রয়ে যাচ্ছে। আর যদি বলছি এই কারণে যে ওই যে আওয়ামী লীগ ফিরে আসবে, কিভাবে ফিরে আসবে? আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো মানুষ রাস্তাঘাটে সরব হয়ে আছে। হ্যাঁ, একটা কারণে যদিটা আসছে, বর্তমান সরকার ব্যর্থ হয়েছে, এটা আমাদেরকে, আমি অন্তত মনে করি অনেক সীমাবদ্ধতা ছিল, অনেক সমস্যা ছিল। দেখুন, ফ্যাসিবাদের কথা সবাই বলে, ফ্যাসিবাদের সূচনা হয়েছে সুষ্ঠু ভোটের মাধ্যমে ইতালিতে এবং জার্মানিতে, হিটলার এবং মুসলিনের মাধ্যমে। এই সরকারটা গভর্নমেন্ট বাই ব্যালট না, ইটস এ গভর্নমেন্ট বাই ব্যালট, ইটস এ গভর্নমেন্ট বাই ডিসকাশন, গভর্নমেন্ট ফর ডিসকাশন। সেই ডিসকাশনে দেখেছি আমরা প্রথমে যে বড় একটা প্ল্যাটফর্ম সরকারের ছিল, আস্তে আস্তে প্ল্যাটফর্মটা ছোট হয়ে গেছে, কারণ সরকারের যারা মূল তালিকা শক্তি ছিল তারা ডিসপুটেড ইস্যুতে বেশি হাত দিয়েছে। সংস্কার জনবান্ধব হতে পারে, কিন্তু তাত্ত্বিক ডিসকাশনে যখন হাত দিয়েছে তখন জনগণ ভাগ হয়ে গেছে। আরেকটি বিষয় হচ্ছে, যে জনগণ ছাত্র হত্যার পরে আওয়ামী লীগের পতনের জন্য এক হয়েছিল, সেই জনগণ তো অন্য ইস্যুগুলোতে এক হবে না, কারণ অন্য ইস্যুতে সেই জনগণের নিজস্ব ভিউ আছে এবং ভিউয়ের মধ্যে মত পার্থক্য আছে। সকল মতবাদ সকলেই বলতে পারে, কিন্তু মতবাদ কেউ কাউকে চাপিয়ে দিতে পারে না। এখন আমি মনে করি সকল মতামত বলার সুযোগ আসছে এবং অনেক লোক ৭১কে প্রশ্ন করছেন তাত্ত্বিকভাবে, হুইচ ইজ গুড।
75কে প্রশ্ন করছেন, 90কে নিয়ে আলোচনা হচ্ছে, 47 ইতিহাসের পথ সব হচ্ছে, সেখান থেকে একটা ন্যারেটিভ বেরিয়ে আসবে, কিন্তু একটি মানে ন্যারেটিভ একটা চাপিয়ে ঐক্যের দেওয়া ঘাটতির হবে। জায়গা দেখছি আমি এখান থেকে ব্যারিস্টার ফুয়াদের কাছে আরেকবার যাবো, কিন্তু আপনার কাছে একটা ছোট্ট করে একটা প্রশ্ন একটু জানতে চাই, যেটি ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন যে এর আগেও আমরা যে কর্মসূচি আওয়ামী লীগ ডেকেছিল সেটি ওই যে 10ই নভেম্বর 0.0 পেলো একটা মানে জিরো কর্মসূচি মোটামুটি বলা চলে আওয়ামী লীগের, যেটি দেখা হলো। তারপরে হরতালের কথা যেটি বলছিলেন, মানে যেখানে নেতারা পালিয়ে আছেন বা আত্মগোপনে আছেন এই পরিস্থিতিতে, কর্মীরা আসলে নামবেই বা কেন? মানে এই সময় বলে না যে নেমেছে তারা, সামনেও কি নামবে? মানে আমরা বিএনপির সময় যখন আওয়ামী লীগ আমলে বিএনপিকে আটকে রাখা হতো, বিভিন্ন কর্মসূচি পালন করতে দেওয়া হতো না, তখনও বলা হতো যে নেতারা আন্দোলন বা কর্মসূচি দেখে বাসায় খিচুড়ি খাচ্ছেন, এরকম হাস্যরস করা হতো। এখনকার যে পরিস্থিতি, কর্মীরা কেন নামবে? মানে নেতাদের ডাকে, নেতাদের সেই রাইট আছে কি তাদেরকে নামানোর? ফৌজ ভাইয়ের কথা আমি সবসময় শুনি, উনি অনেক ভালো কথা বলেন এবং অনেক জ্ঞানগর্ভ আলোচনা করেন, অনেকগুলো আলোচনার দরজা উনি খুলে দিতে পারেন। উনি ঠিকই বলেছেন, এখন এই আন্দোলনটি ফাঁকা বলি, বাট আপনার টকশোর বিষয়বস্তু কিন্তু এটা হয়ে গেল। তো ঠিক 3 মাস আগে কিন্তু আওয়ামী লীগ আন্দোলন করবে, মাঠে আসবে, এটা টকশোর বিষয়বস্তু ছিল না। 3 মাস আগে টকশোর বিষয়বস্তু ছিল মব জাস্টিস থেকে আওয়ামী লীগকে কিভাবে রক্ষা করা যায়, ন্যায় বিচার। তো ধাপে ধাপে আওয়ামী লীগ পিছাচ্ছে এমনটা বলা যাবে না। আরেকটি বিষয় হচ্ছে, আওয়ামী লীগ একটি দল যার ওয়ার্ড ভিত্তিক কমিটি ছিল। আমরা মাঠে দেখেছি প্রত্যেক ওয়ার্ডে আওয়ামী লীগ কমিটি, সারা বাংলাদেশে 30,000 ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি আছে, ওই কমিটি আছে। আওয়ামী লীগ খুবই দুর্বল এমনটি বলা যাবে না, তবে আওয়ামী লীগ যে অপরাধগুলো গত 16 বছরে করেছে, জনগণ তাদের জন্য কখনই খুব দ্রুত আন্দোলনে নামবে না, এবং খুব দ্রুত আওয়ামী লীগ কোন আন্দোলনে সফল হবে বা ব্যাপকভাবে দেখা দেবে। আপনি জাস্ট শেষ করে দিচ্ছি, আজকে দিন পর্যন্ত আওয়ামী লীগের পার্টি অফিস খুলতে পারেনি কেউ, এই সাহসটুকু কেউ দেখাতে পারেনি। সেই দলটি এত দ্রুত আন্দোলন করবে কিভাবে? আর আন্দোলন করবে এখনই বা কেন? কারণ যারা এই বিগত, বিশেষ করে দিচ্ছি, যারা বিগত এই আন্দোলনে জয়লাভ করেছে, তারা এখনো মাঠে আছে, তারা কেন আওয়ামী লীগকে প্যাসেজ এখনই দেবে আন্দোলনের? এটা এটা যে কোনো ভাবে অ্যাভয়েড করতে হবে। জি ব্যারিস্টার পাটোয়ারি, ধন্যবাদ আপনাকে। কিন্তু আপনিও বলছেন যে ধাপে ধাপে আওয়ামী লীগ এগোচ্ছে, 5 মাসের মাথায় আমরা কেন এই আলোচনা করছি? আমি ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে ওই প্রশ্নটা, আগের প্রশ্নটা আসবো, কিন্তু এটিও একটু, আওয়ামী লীগ কি আসলে যেই অবস্থায় তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে, তারপর থেকে কি আওয়ামী লীগ আসলে ধাপে ধাপে এগোচ্ছে কি? মানে একদিকে যখন আমরা বলছি, আলোচনা করছি সরকারের নানান ব্যর্থতার কথা, একটু আগে ব্যারিস্টার শামীম পাটোয়ারি বলছিলেন, অন্যদিকে আওয়ামী লীগ কি আবার এগিয়ে আসছে তাদের সেখান থেকে যেখান থেকে তাদের পতন হয়েছিল? না, আমি সেটা মনে করছি না। বাট শামীম ভাই তো এই অংশে কারেক্ট। বাংলাদেশে যারা ডিসকোর্স তৈরি করেন, বয়ান তৈরি করেন, যারা বোদ্ধা, সাংবাদিক মহল, লেখক, কবি, সাহিত্যিক, এই যে টোটাল কালচারাল ফোর্স তো দিন শেষে লেফট ওরিয়েন্টেড, যারা শ্যাডো আকারে সবসময় আওয়ামী লীগের অধীনে ফাংশন করে। এবং এখনো গণমাধ্যমগুলোতে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনের টক শোতে যেই লেভেলের মানে আওয়ামী লীগের কে ফিরায় নিয়ে আসার যে একটা মানে চেতনা, একটা কান্না, একটা নীরব কষ্ট, মানে গণতন্ত্রের মানে ফ্যাসাদ দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার যে একটা অ্যাটেম্প্ট, এটা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। এটা একটা হিস্টোরিক্যাল ডিসকোর্স ক্রিয়েশন, যেখানে তারা বরাবরই খুব স্ট্রং ছিল। এবং এই অংশটাতে কখনোই যেহেতু বিকল্প কোনো ফাইটিং ফোর্স ছিল না পলিটিক্স এর মতো, যেখানে একটা বিএনপি আছে, ডানপন্থী পলিটিক্যাল পার্টিজ আছে, কিন্তু আপনি সিনেমাতে বলেন, নাটকে বলেন, আপনি কালচারাল ফোর্স বলেন, কবি, সাহিত্যিক, এই যে দেখেন বাংলা একাডেমি পুরস্কার দিয়ে আবার উজ্জ্ব করে নিচ্ছে। তার মানে কি হচ্ছে যে দিন শেষে বোঝা গেছে এগুলো তো সব আওয়ামী লীগের দালালি করেছে অনেকেই। তো সেই জায়গাতে আপনার ওই অংশটা কারেক্ট, আমি যেটা বলেছেন যে ওই অংশটা একটা বেনিফিট তারা পাচ্ছে। এবং আওয়ামী লীগের নো ডাউট ইন্টারন্যাশনাল লবি খুব স্ট্রং, এবং আমরা বিভিন্ন সময় যখন বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে মিটিং করি, আমরা এটা বুঝি যে আওয়ামী লীগ বাহিরের শক্তি হিসাবে কত পাওয়ারফুল লবি মেনটেন করছে। তো সেই জায়গাতে কোনো সন্দেহ নাই। এরপরে আছে আপনার ইন্ডিয়ান এলিমেন্টস, যে একটা বড় প্রতিবেশী রাষ্ট্র যে দলটাকে দিনে রাতে পেলে পুষে দুধ কলা খাওয়ায় আমাদের উপরে এই দৈত্য আকারে চাপিয়ে দিয়েছে। তো এই টোটাল ফোর্সের একটা ক্যাপাসিটি আমাকে কোনোভাবে ছোট করে দেখবার সুযোগ নাই। এরপর হচ্ছে একটা গ্রাসরুট ফোর্স, যে সারা দুনিয়াতে একটা ফ্যাসিস্ট, একটা নাৎসি টাইপের আইডিয়া ডেভেলপ করবার জন্য কিন্তু আপনার একটা ন্যূনতম গ্রাসরুট সাপোর্ট লাগে। আওয়ামী লীগের এই দুরবস্থাতেও দেখবেন এই সমাজে তার 20%, 25% একটা সলিড ভোট ব্যাংক আছে, যে যারা এই হাসিনার মতো করেই তারা চিন্তা করে, একটা থাগিস কার্টেলের মতো করে তারা চিন্তা করে, মাফিয়াদের মতো করে চিন্তা করে। তো কিন্তু বটম লাইন হচ্ছে আওয়ামী লীগ আর ফিরবে না। রিসেন্ট মেমোরিতে 75-এর বাস্তবতায়, যেখানে শেখ হাসিনা, শেখ রেহানা ছিল ইয়াং পলিটিক্যাল ফ্যামিলির মেয়ে, বড় হয়েছে বাবার রাজনীতি দেখতে দেখতে, আর সেখানে হাসিনার আর রেহানার ছেলেমেয়েরা বড় হয়েছে বিদেশে, লুটপাট করা ছাড়া তারা সিম্পলি বাংলাদেশের পলিটিক্সের রাজনীতির পর্যন্ত জানে না।
তাদের কেউই ভালো করে শুদ্ধ করে বাংলা বলতে পারে না। তো সেই বাস্তবতায় আওয়ামী লীগ ফিরে আসবে, ৭৯-র মতো পুনর্বাসিত হবে, সেটা আমি বোধ করছি না। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার একটা রাজনীতি অনেকের মধ্যে আছে। শামীম ভাই আমার লার্নেড ফ্রেন্ড, বাট ওনার পলিটিক্স এর ব্যাপারে, আমার পার্টির ব্যাপারে আমার সিরিয়াস রিজার্ভেশন আছে, এবং এটা আমি ওপেনলি বলেছি, সমালোচনা করেছি। ডিসপাইট অল দিস আমরা একসাথে বিভিন্ন মিটিং এ একসাথে অ্যাটেন্ড করছি। তো এই প্রশ্নটা কিন্তু শুধু আপনি আওয়ামী লীগকে করলে হবে না, জাতীয় পার্টি এবং ১৪ দলকে করতে হবে। গণ অভ্যুত্থান এবং গণহত্যা নিয়ে তাদের বক্তব্য কি, শেখ পরিবারের আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে জাতীয় পার্টির স্টেটমেন্ট কি, তারা ১৬ বছরের জন্য তওবা ইস্তেগফার করবে কিনা, তারাই গণহত্যার দায় তাদের কাছেও আছে। কারণ ১৪ দলীয় যে মিটিং হয়েছে সর্বশেষ আপনার এন্ড অফ জুলাই এবং অগস্ট, যেখানে আপনার কারফিউ দিল, যেখানে গণহত্যার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, শুট অন সাইট পলিসি, সেই পলিসি জাতীয় পার্টি সেখানে পার্টিসিপেন্ট ছিল। অতএব এই জুন জুলাই অগস্টের গণহত্যার প্রত্যেকটা সিদ্ধান্ত মেকিং প্রসেসে জাতীয় পার্টি এবং ১৪ দলের ইনভলভমেন্ট ছিল। তাই সেক্ষেত্রে ওনাদের কাছ থেকেও এই বক্তব্য আসা দরকার যে হোয়াট দে স্ট্যান্ড একটু ফর। রেখে নেই ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে আগে ওই প্রশ্নটা আরেকটু ফিরবো, কিন্তু আমি প্রশ্নটা একটু শুধুমাত্র ব্যারিস্টার শামীম পাটোয়ারি আপনার কাছে রেখে যাচ্ছি যে যেটি ব্যারিস্টার ফুয়াদ বলছেন, তৌবা আপনারা করবেন কিনা, আপনাদের সাথে যে এই অভিযোগের তালিকাগুলো যুক্ত হচ্ছে তার জন্য তৌবা করবেন কিনা। হাসনাত আব্দুল্লাহ অবশ্য বলেছিলেন কিয়ামতের দিন তৌবা কবুল হয় না। এই প্রসঙ্গটা আপনি একটু বলবেন শামীম পাটোয়ারি। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছ থেকে সেই জায়গাটাও আরেকটু শুনি যে আপনি আপনারা দুজনই, জি আপনারা দুজনই হচ্ছেন আইনজীবী, আজকের প্রোগ্রামে একটা বিশেষ মাহাত্ম্য আছে ব্যারিস্টার। সেখান থেকে ওই যে প্রশ্নটা আপনার কাছে করছিলাম, আপনি বলছিলেন আকাঙ্ক্ষা করা তো রাইট। এখন শুধুমাত্র আমরা যদি আইনের জায়গা থেকে দেখি, আইনের শাসনের জায়গা থেকে দেখি, যখন ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন হঠাৎ আমরা দেখতাম যে জামাতের গোপন বৈঠক চলছে, এই সন্দেহে সেখান থেকে গ্রেপ্তার করা হলো, শিবির সন্দেহে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তখন আসলে এই প্রশ্নগুলো আসতো যে এটা কি মানে আইন গোপন একটা বৈঠক করাটা কি আইনগতভাবে অপরাধ, বা শিবির সন্দেহে ধরে নিয়ে যাওয়া, শিবির সন্দেহ করে এটা কি নেওয়া যায় আইনগতভাবে? তেমনি এখনো আবার যখন এই বিষয়গুলো আসছে, আপনারা বলছেন বা প্রেস সচিব বলে দিলেন যে আওয়ামী লীগকে ভুল স্বীকার করার আগে, বিচারের আগে তাদেরকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। কোন আইনের অধীনে আপনারা আসলে এই কথাটা বলছেন, বা কিসের অধীনে দেওয়া হবে না? প্রথম কথা হচ্ছে, জামাত শিবিরের কি তারা কোনো গণহত্যা করছে? জামাত শিবির কোনো গণহত্যা করছে, মানবতা বিরোধী অপরাধ করেছে? জামাত শিবিরের নেতা, আপনি তো ১৬ বছরের আমলনামার কথা বললেন, এই আলোচনাটা যেখানে আসছে, গোপন মিটিং এর কথা বলে যে ধরপাকড় করা হয়েছে, এটা তো গত ১৬ বছর হয়েছে। তো ১৬ বছরে জামাত শিবির গণহত্যা করছে কিনা, মানবতা বিরোধী অপরাধ করছে কিনা, গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি হিসাবে তাদের নেতারা পাকিস্তানে পালায় গেছে কিনা, প্রশ্ন হচ্ছে এগুলো কোনটা তারা করে নাই। ৭১ ইস্যু, আপনি ৭১টা ইন্ডিপেন্ডেন্ট আলোচনা, এটা আমাদের ইতিহাসের একটা বড় অধ্যায়, সেখানে পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বিচার, সেটা আলাদা করে আলোচনা করতে হবে। কিভাবে এটা করা যায়? এটা করা যায় হচ্ছে যে ম্যান্ডেট ক্রিয়েট হয় কিভাবে সেটা বুঝতে হবে। যে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন বলেন অথবা যারা গভর্নেন্সের দায়িত্বে থাকেন, তাদের শাসন করবার এখতিয়ারটা তৈরি হয় কিভাবে? প্রথমত হচ্ছে ম্যান্ডেট তৈরি হয় যুদ্ধের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে। রোমান এবং পার্সিয়ানরা, এম্পায়াররা সরাসরি সম্মুখ যুদ্ধ করেছে।